নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে। বাড়িতেই প্রাতরাশ সেরে বেরিয়ে পড়েছি সকাল 9টা নাগাদ। পাড়ার গলিপথ পেরিয়ে ধরে নিয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আমরা বলতে আজ আমার সঙ্গী ইমামুল আমাদের যাওয়া এবং খাওয়ার ভিডিও এডিটর। আজ আমরা চলেছি হুগলির সিঙ্গুরে। কি নামটা শুনে একটু সজাগ হলেন তো? সিঙ্গুরে আবার কেউ বেড়াতে যায় নাকি? যায় মশাই, যায়। জমি আন্দোলনের সৌজন্যে রাজ্য রাজনীতি তথা দেশের কাছে সিঙ্গুর একটি পরিচিত নাম হলেও পর্যটনের জন্য অবশ্য সিঙ্গুরকে কেউ ভাবেন না তেমন। কিন্তু সিঙ্গুরও আছে বাংলার অন্যান্য প্রাচীন জনপদের মতোই নিজস্ব শিক্ষা, সংস্কৃতি এবং কৃষ্টি। আছে প্রাচীন মন্দির এবং ইতিহাসের হাতছানি। সব মিলিয়ে সিঙ্গুরও হতেই পারে বাংলার অন্যতম পর্যটন স্থল। বিশ্বাস হলো না তো? চলুন নিজেরাই গিয়ে দেখি তাহলে। বালি ব্রিজ পার করে ডানকুনি থেকে ধরে নিয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সেই রাস্তা ধরেই চলেছি সোজা। সিঙ্গুর কলকাতা থেকে কম বেশি 50 থেকে 55 কিলোমিটারের মতো পথ, ঘণ্টাখানেক লাগে। তবে এখানে গাড়ি হু হু করে ছোটে তো আমরা তাই 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি সিঙ্গুরের কাছাকাছি। এবার এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা ধরে নিয়েছি বাঁ দিকের রাস্তা। এই রাস্তা মিশছে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে, যে পথ সিঙ্গুর হয়ে তারকেশ্বরের দিকে চলে যায়। এখান থেকে আমরা কিন্তু যাব আগে ডান দিকে। এদিকে আছে বেশ কয়েকটি গন্তব্য। আমাদের প্রথমার্ধে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ডান দিকের দ্রষ্টব্যগুলি আগে দেখে নেওয়া হবে। তারকেশ্বর বৈদ্যবাটি রোড ধরে বৈদ্যবাটির দিকে কিছুটা এগিয়ে বেঁকে গেলাম ডান দিকে সিঙ্গুর স্টেশন রোডে। সামান্য গেলেই আমাদের প্রথম গন্তব্য সিঙ্গুরের ডাকাত কালী মন্দির। চলে এসেছি সিঙ্গুরের পুরুষোত্তমপুরে ডাকাত কালী মন্দিরে। রাস্তার উপরে এই মন্দির। উঁচু ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরটি চালা মন্দির। প্রাচীনকালে টেরাকোটার কাজ থাকলেও আজ তা বিলুপ্ত প্রায়। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। শোনা যায় সিঙ্গুরের এই ডাকাত কালীর প্রতিষ্ঠা হয়েছিল ডাকাত সর্দার সনাতন বাগদির হাতে। সরস্বতী নদীর তীরে বাস ছিল সনাতনের। ডাকাতি করতে বেরোনোর আগে গভীর রাতে নিবিড় জঙ্গলে মা কালীর উপাসনা করতেন তিনি। কিন্তু ডাকাত দলের গোষ্ঠীকোন্দলের কারণে কোণঠাসা হচ্ছিলেন আস্তে আস্তে। একদিন ডাকাত দল এবং তীর্থযাত্রীদের লেঠেল বাহিনীর মধ্যে শুরু হয় ভীষণ যুদ্ধ। তাতে প্রাণ যায় খোদ ডাকাত সর্দার সনাতন বাগদি সহ আর অনেকেরই। বন্ধ হয়ে যায় সেই কালী পুজো। জনশ্রুতি এই ঘটনার বহু বছর পরে 19 শতকের শুরুর দিকে হঠাৎই জঙ্গলের মধ্যে সেই ডাকাত কালীর পরিত্যক্ত পুজোর জায়গাটি খুঁজে পান গগন ডাকাত। তিনি ঘট পুনঃপ্রতিষ্ঠা করেন। শোনা যায় গগন ডাকাত নাকি মা কালীর পুজোর সময়ে ঘট থেকে ফুল পড়লেই তবে সেদিন বেরোতেন, না হলে বেরোতেন না। ঘট থেকে ফুল পড়াকে তিনি মায়ের আশীর্বাদ বলে মানতেন। রয়েছে এমন আরও বহু জনশ্রুতি। ডাকাতের হাতে পুজো হলেও কোনোদিন সেভাবে প্রতিষ্ঠিত হয়নি মন্দির, তা হয় পরবর্তীকালে। শোনা যায় মা কালীর স্বপ্নাদেশ পান এলাকার অবস্থাপন্ন এক কৃষক, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন।
লোকে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনার মোহর নাকি জোগাড় করে দিয়েছিলেন মা নিজেই। ধানের বস্তা থেকে পাওয়া গিয়েছিল সেই স্বর্ণ মুদ্রা। মন্দিরে নিত্য পুরোহিত নিয়োগ করেন বর্ধমানের রাজা। তৈরি হয় এই একচালা মন্দির। ডাকাতকালীর এই মন্দিরের সঙ্গে যোগ রয়েছে মা শারদামণিরও। জনশ্রুতি বলে অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখতে যাচ্ছিলেন মা শারদা। গগন ডাকাত এবং তার দলবল মা শারদার ওপর চড়াও হলে তারা নাকি স্বয়ং মা কালীকে দেখতে পান। ভয় পেয়ে যায় সেই ডাকাত দল। সেই রাতে নাকি ডাকাত দলের অনুরোধে সেখানেই থেকে যান মা। তাকে পুজো করে তার প্রিয় চালকলাই ভাজা নিবেদন করা হয়। তাই আজও মায়ের ভোগে দেওয়া হয় চালকলাই ভাজা। শ্রাবণ মাসে তারকেশ্বরগামী পুণ্যার্থীরা এখানে বিশ্রাম নেন। তাদের বাঁক রাখার জন্য রয়েছে ব্যবস্থাও। ডাকাতকালী মন্দির থেকে রওনা দিলাম আমরা। যাব সামান্য দূরেই থাকা সৎসঙ্গ বিহার। তারকেশ্বর বৈদ্যবাটি রোডের ওপরে এই মন্দির। গাড়িতে মিনিট দুয়েকের মধ্যেই চলে এলাম এই মন্দিরে। শ্বেত শুভ্র অনুকূল ঠাকুরের মন্দির, যেমনটি অন্যান্য জায়গাতেও হয়ে থাকে ঠিক তেমনই। তবে ধবধবে সাদা এই মন্দির দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই মন্দিরের বয়স এই বছর 20 হবে। শুনলাম 2002 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। 2004 সালের ডিসেম্বর মাসে এই মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। মন্দির চত্বর বড়ই নির্জন, পরিচ্ছন্ন এবং সুন্দর। তবে আমরা সকালবেলা এসেছি তো এখন মূল মন্দিরটি বন্ধ। আমাদের দেখায় অবশ্য কোনো অসুবিধা হয়নি। সুন্দর এই শ্বেত পাথরের মন্দিরটি আমরা খুব ভালোভাবেই ঘুরে দেখলাম। সৎসঙ্গ বিহার দেখে আমরা রওনা দিলাম এখান থেকে। চলেছি এই পুরুষোত্তমপুরেরই ব্রাহ্মণ পাড়ায়। সেখানে আছে সুপ্রাচীন বন বিশালাক্ষী মন্দির। মিনিট 5 মধ্যেই চলে এসেছি আমরা। এই বড় রাস্তার বাঁদিকেই মন্দিরটি। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপরে প্রতিষ্ঠিত, দক্ষিণমুখী 4 চালা মন্দির। গর্ভগৃহের সামনে ত্রিখিলান প্রবেশপথযুক্ত অপ্রশস্ত অলিন্দ। এই অলিন্দের সামনেই রোয়াক বা বারান্দা। গর্ভগৃহে ঢোকার একটাই প্রবেশদ্বার। মন্দিরের সামনের দিকে টেরাকোটার অলঙ্করণে শোভিত, কিন্তু মন্দিরের উপরের অংশে গাছপালা হয়ে যাওয়াতে সেই টেরাকোটার কাজগুলি প্রায় অধিকাংশই ক্ষতিগ্রস্ত। তবু এখনও যেটুকু অবশিষ্ট আছে তা সত্যি অসাধারণ। মুগ্ধ হয়ে দেখছিলাম সেই শিল্পকর্ম। মন্দির বন্ধ, তবে উকি দিয়ে দেখলাম ভিতরে কোনো মূর্তি বা প্রতিমা কিছুই নেই। মন্দিরটি 1662 শতাব্দ বা ইংরেজি 1740 সালে নির্মিত বলে শুনলাম স্থানীয়দের কাছে। এছাড়াও শোনা গেল যে এই মন্দির সংস্কার করতে গেলেই অপঘাতে মৃত্যু হয়েছে অনেকের, তাই একে সংস্কার না করে এভাবেই রেখে দেওয়া হয়েছে। এবার এখান থেকে বিদায় নিয়ে আবার পথে আমরা চলেছি সন্ন্যাসী ঘাটার দিকে। এখান থেকে গাড়িতে মিনিট 15 পথ। খুব সুন্দর সবুজের মধ্যে দিয়ে রাস্তা। চলে এসেছি নাদা বা নান্দা সন্ন্যাসীঘাটা ব্রহ্মময়ী মাতার মন্দিরে। দারুণ সুন্দর মন ভোলানো জায়গা, গ্রাম্য শান্ত পরিবেশ, মায়ের পুজো সাধনার আদর্শ জায়গা। প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম। এই গ্রামেরই পশ্চিম প্রান্ত দিয়ে সরস্বতী নদী বয়ে গিয়েছে। মায়ের রূপ এখানে অন্যরকম।
মা ব্রহ্মময়ী চতুর্ভুজা, মুন্ডমালা বিভূষিতা। মায়ের সঙ্গে গর্ভগৃহে আছে মায়ের ভক্ত মৌনী বাবা, মা কালী, মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং শালগ্রাম শিলা। কয়েক শতাব্দী আগে জঙ্গলাকীর্ণ নির্জন ছিল এই জায়গাটি, তাই সাধক সন্ন্যাসীরা ধ্যান বা জপ করতেন এখানে। আজ থেকে অনেক বছর আগেকার কথা। একজন সাধু বাবা টানা 25 বছর বা তারও বেশি সময় ধরে মৌন থেকে তন্ত্র সাধনা শুরু করেন শুধু মাকে পাওয়ার জন্য। সেই মহাসাধকের নাম ছিল শ্রীমৎ স্বামী ভুবনানন্দ সরস্বতী মহারাজ, কিন্তু লোকে তাকে চেনে মৌনী বাবা বলে। সেই মৌনী বাবা দেহ রাখার পর মায়ের গর্ভগৃহের পিছনের মন্দিরেই তাকে সমাধিস্থ করা হয়েছে। মা যে বেদিতে বিরাজ করছেন সেটি পঞ্চমুণ্ডের আসন। এই পঞ্চমুণ্ডের আসনে মৌনী বাবাও সাধনা করেছিলেন। এই মন্দিরের পাশেই আছে শিব মন্দির। এই শিব মন্দিরটি অবশ্য বছরখানেক হলো নির্মাণ করা হয়েছে। এটিও দেখতে বেশ ভালোই। শিব মন্দির যেহেতু, তাই তার সামনে প্রহরায় নন্দী আর ভৃঙ্গি। এখানে রাসের মেলা আড়ম্বরে পালিত হয়। মৌনী বাবা তিরোধান দিবস পালিত হয় প্রতি বছর অগ্রহায়ণ মাসে। সেই সময় এখানে প্রচুর মানুষজনের সমাগম ঘটে। মা ব্রহ্মময়ীর বর্তমান সুবৃহৎ মন্দিরটি বছর 30 আগেও টিনের একচালা মন্দির ছিল। এটি সংস্কার করা হয়েছে সম্পূর্ণভাবে নান্দা এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষদের আর্থিক সহযোগিতায়। আগে থেকে বলা থাকলে মায়ের ভোগ প্রসাদও পাওয়া যেতে পারে এখানে। মায়ের রোজ অন্নভোগ হয়, তবে সেটা নিরামিষ। দেওয়া হয় ফল মিষ্টিও। আপনারা যদি সরাসরি এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে যেতে চান, তাহলে নসিবপুর বা সিঙ্গুর স্টেশনে নেমে এই নান্দা সন্ন্যাসীঘাটা মন্দিরে যাওয়া যায়। সন্ন্যাসীঘাটা থেকে এবার বিদায় নিলাম আমরা। এবারে চলেছি সিঙ্গুরের রতনপুরে। সেখানে আছে বাবা কালু রায়ের মন্দির। এই রতনপুরে যাওয়ার গ্রাম্য পথটিও খুব সুন্দর। চলে এসেছি বাবা কালু রায়ের মন্দিরে। স্থানীয় মানুষের কাছে শুনছিলাম এই মন্দিরের বয়স নাকি প্রায় 250 বছর। তবে সেই সময় রাস্তার ধারেই একটা অশ্বত্থ গাছের নিচে ঘট পেতে এই মন্দিরের সূচনা হয়েছিল। পরে নতুন রূপে এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। সাধারণত কালু রায় হচ্ছেন জঙ্গল তথা বাঘের দেবতা, তাই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অধ্যুষিত এলাকায় বাবা কালু রায়ের পুজো হয়। কিন্তু এখানে কালু রায় কেন? শোনা গেল সরস্বতী নদীর ধারে এই সিঙ্গুর বা তার পার্শ্ববর্তী অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা। বাঘের দেখা মিলত প্রায়শই, তাই বাঘের হাত থেকে বাঁচতে এই কালু রায়ের উপাসনা শুরু হয়। মন্দিরের ভিতরে বাঁ দিকে রয়েছেন বাবা কালু রায় স্বয়ং, তার পাশে মা শীতলা এবং তারও পাশে মা মনসা। অদ্ভুত ব্যাপার, সবকটি মূর্তি কিন্তু আবক্ষ মূর্তি। পয়লা বৈশাখে বিরাট পুজো হয় এখানে। প্রচুর মানুষজন আসেন সেই সময়ে। কালু রায়ের মন্দির দেখে এবার যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অপর দিকে। সিঙ্গুর স্টেশনের পশ্চিম দিকে চলে এসেছি এবারে আমরা। চারিদিকে দোকানপাট, জমজমাট শহুরে পরিবেশ। সিঙ্গুর থানা বিডিও অফিস পার করেই সামান্য গেলে পরে জগন্নাথ মন্দির। আমাদের গন্তব্য সেটাই। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। মন্দিরের সামনেটা কিন্তু বেশ সুন্দর, গাছগাছালির ছায়ায় ভরা। একটা বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হয় সেই জগন্নাথ মন্দিরে। সুন্দর নিরিবিলি পরিবেশ, ছিমছাম মন্দিরটি। এবারে ঢুকলাম ভিতরে, কিন্তু না, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দেওয়া হয়েছে, তাই এখন মন্দিরে জগন্নাথ দেবের সামনে পর্দা দিয়ে ঢাকা। জগন্নাথের বিশ্রাম শেষে এই পর্দা আবার খুলবে বিকেল 4টেতে। এখন দুপুর প্রায় 1টা বাজে, অনেকটা সময় অগত্যা, তাই এখানে আর না দাঁড়িয়ে চললাম পরের গন্তব্যে। আপনারা এই মন্দিরে এলে সকালের দিকে কিন্তু 12টার আগেই চলে আসবেন। এবারে চলেছি সিঙ্গুর বাজারে। সেখানে রয়েছে 7 মন্দির। সিঙ্গুর হাই স্কুলের কাছেই কিন্তু এই মন্দিরটি, স্টেশনও এর কাছাকাছি। এসে গিয়েছি 7 মন্দির তলায়। একই সারিতে 7টি মন্দির অবস্থিত, সবকটি শিবের মন্দির। মন্দিরগুলি স্বল্প উঁচু ভিত্তিবেদির উপরে প্রতিষ্ঠিত, প্রথাগত 8 চালার মন্দির। সবকটি মন্দিরই এক দ্বার বিশিষ্ট। এর দেওয়ালে অবশ্য টেরাকোটার কোনো অলঙ্করণ চোখে পড়ে না।
তবে সুন্দর করে রং করা। এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার দ্বারিকানাথ বাবু। পাঞ্জাবের শেরিংগাঁও থেকে দ্বারিকানাথের পিতা এদিকে ব্যবসার কাজে এসেছিলেন। সিঙ্গুরের তৎকালীন সম্ভ্রান্ত ব্যক্তি মহাতাব বাবুর পরিবারে বিবাহ করে এখানেই থেকে যান তিনি। মন্দিরগুলির প্রতিষ্ঠাকাল ঊনবিংশ শতকের গোড়ার দিকে। সম্প্রতি এই মন্দিরগুলি সংস্কার করা হয়েছে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার একটু খাওয়া দাওয়ার পালা। সিঙ্গুরের দই কিন্তু বিখ্যাত। প্রায় সব মিষ্টির দোকানেই এই দই মেলে। তবে তাদের মধ্যে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার এবং সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের সুনামই সবচেয়ে বেশি। আমরা চলে এসেছি রেলগেটের সামনেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে। মানুষজনের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে সত্যনারায়ণের জনপ্রিয়তা কতটা। ভিতরে ঢুকেই চোখ জুড়িয়ে গেল, মনও ভরে গেল। সার দিয়ে দই রাখা, একটা দুটো হাঁড়ি নয়, শয়ে শয়ে দইয়ের ভাঁড়। লাল মিষ্টি দই সেই ভাঁড়ে ভর্তি। একসঙ্গে এত দই দেখে আমি এবং ইমামুল দুজনেই একেবারে। দোকানে ছিলেন দুই ভাই, শীতাংশু এবং অরুণাংশু। দুজনেই দারুণ অভ্যর্থনা জানালেন আমাদের। শটান নিয়ে গেলেন ভিয়েনে, যেখানে তৈরি হয়ে চলেছে এই মিষ্টি দই। সারাদিন ধরেই নাকি দুধ জাল দিয়ে এই দই তৈরি করা হয় এখানে। আমরাও দেখলাম দুধ জাল দেওয়ার সেই শিল্প। দোকানের মধ্যে শোকেসে দই তো রাখা আছেই। এছাড়াও 3টি ঘরে থরে থরে সাজানো দই। বড়, মেজো, সেজো, ছোট বিভিন্ন ধরনের পাত্রে রাখা আছে সেই দই। এই গ্রাম্য এলাকায় এত দই প্রতিদিন বিক্রি হয়? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল আমার মনে। শেষমেশ অরুণাংশুবাবুকে করেই ফেললাম। আমাদের 1955 সাল থেকে অফিসিয়াল রেজিস্ট্রেশন। তার আগেও হয়েছে, তার আগে 7-8 বছর আগে আমার ঠাকুরদা যজ্ঞেশ্বর রায়, তারপর আমার বাবা, কাকা, আমরা এখন। বাবা 2022 সালে মারা গেছে, কারণ কাকা আছে, আমরা সবাই মিলে ব্যবসাটা চালাই। দইটাই আমাদের মেন আকর্ষণ। দই, রাবড়ি এগুলোই মেন হয়। অনেক দই বিক্রি আছে, দই প্রচুর। আর লট চমচম আছে, কেশর লট আছে, মালাই চপ আছে। আর গা ঘিয়ের প্রোডাক্ট আমাদের প্রথম থেকেই হয়, যেমন লবঙ্গ লতিকা, ক্ষীরকান্তি, গা ঘিয়ের আপনার ওই মিহিদানা, পোলাও। দইটাই মেন আমাদের বিক্রি। মাত্র 600 লিটার দুধ তো দই তৈরি হয়। হ্যাঁ, বাইরে ব্যাঙ্গালোর, আমেরিকা, ইংল্যান্ড চারদিকেই দই যায়। সেই তখন থেকে দই দেখেই চলেছি। ওরা অবশ্য আমাদের প্রথমেই দই খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু আমি মুগ্ধ নয়নে দেখছিলাম দইয়ের সেই সম্ভার। এবারে অবশ্য একটু না খেলেই নয়। সিঙ্গুর বেড়াচ্ছি সকাল থেকে আমরা। আজকে খুব গরম পড়েওছে। আমি আর ইমামুল দুজনেই খুব গরমে সাংঘাতিক ক্লান্ত হয়ে পড়েছি। তো আমাকে সিঙ্গুরে যারা পরিচিতরা আছেন, আমি খোঁজখবর নেওয়ার সময় তারা আমাকে প্রত্যেকেই বলেছিলেন যে আপনি যদি সিঙ্গুরে আসেন তাহলে সত্যনারায়ণের দইটা একটু খেয়ে দেখবেন। তো এরকম অনেকেই বলেন, বহু জায়গাতে গিয়ে আমরা এই উপরোধ পাই, খেয়ে দেখেছি অনেক জায়গাতে। সত্যনারায়ণ আমরা এসেছিলাম দই খেতে, কিন্তু একটা বিষয় না উল্লেখ করলেই নয়। আমরা তো বহু জায়গাতে খাই, বিভিন্ন জায়গাতে যাওয়া যায় আমাদের এই যাওয়া এবং খাওয়া নিয়ে। তো সত্যনারায়ণের দইয়ের যে সম্ভার দেখলাম, সেটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি। অসংখ্য দই, ছোট বড়, মেজো সেজো, বিভিন্ন রকমের ভাঁড়ে, বিভিন্ন রকমের পাত্রে সেই দই রাখা রয়েছে, এবং একাধিক জায়গায় অসংখ্য দইয়ের এই পাত্র। তো সেইটা আমাকে মুগ্ধ করেছে।
মানে দইয়ের যে একটা কাজটি আছে, দই যে এখানে খুব বিখ্যাত এবং সেটা ভালো, সেটা বোঝা যায় এই এত সম্ভার দেখে। তাহলে আমি একটু খেয়ে দেখি দইটা। লাল মিষ্টি দই, তো একটা কামড়ে হবে না। বেশ ভালো খেতে, ভালো খেতে। সামান্য টক মেশানো মিষ্টি, সেই জন্য একটা অন্যরকম স্বাদ এনেছে। আমার কিন্তু ভালো লেগেছে এই মিষ্টি দই। অন্যদেরও যে ভালো লাগে সেটা তো এই সম্ভার দেখেই বুঝতে পেরেছি। সিঙ্গুরে আসলে কিন্তু সত্যনারায়ণের অন্যান্য মিষ্টি আছে এখানে, অন্যান্য মিষ্টি আপনারা চেখে দেখতেই পারেন, কিন্তু এই দইটা একটু না খেয়ে গেলেই নয়। আমরা একটু দই খাচ্ছি, এরপরে যাব অন্যান্য জায়গায়। সিঙ্গুর বেড়ানো এখনো শেষ হয়নি আমাদের। একটু দই খেয়ে নিই, তারপর যাচ্ছি আর অনেক জায়গায়। এখন সত্যনারায়ণের দই। বাহ, ইমামুল এতক্ষণ গোল গোল চোখ করে দেখছিল এই দইয়ের সাম্রাজ্য। এবার দই খেয়ে ওর অভিব্যক্তিটাও একবার দেখে নি। কিরে, কেমন খাচ্ছিস? গরমের মধ্যে বেশ ভালোই লাগছে। ভালোই লাগছে। দই ছাড়াও আরও অনেক মিষ্টি পাওয়া যায় এখানে। শোকেসে সেই সব মিষ্টি সাজানো আছে, তবে দইয়ের বিক্রিটাই বেশি। অনেকেই দেখলাম এখানে এসে দই খেয়ে যাচ্ছেন, নিয়েও যাচ্ছেন বাড়ির জন্য। দইয়ের দাম 240 টাকা কেজি। দই খেয়ে এবং দই নিয়ে এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আবার আসার প্রতিশ্রুতি দিয়ে রায় পরিবারের কাছ থেকে বিদায় নিলাম আমরা। এবারে যাব মধ্যাহ্নভোজনে। আসলে ভেবেছিলাম দুপুরের খাওয়াটা সেরেই দইটা খাবো, কিন্তু সিঙ্গুরের এই অঞ্চলে ভাতের তেমন ভালো হোটেল নেই। রেস্টুরেন্ট আছে বেশ কয়েকটা, মন্দ নয়, কিন্তু এই প্রচণ্ড গরমে আমরা একটু হালকা ডাল ভাতই খেতে চাইছিলাম। তাই কয়েকজনের পরামর্শে এবার যাচ্ছি হাইওয়ের ধারে। সেখানে অনেক হোটেল বা ধাবা, তারই একটাতে খাওয়া হবে। আমাদের পরের দ্রষ্টব্যগুলি অবশ্য হাইওয়ের ধারেই। চলে এসেছি এই নবান্ন হোটেলে। দুর্গাপুর এক্সপ্রেসের ধারেই এই হোটেলটি, বেশ ভিড় থাকে সবসময়ই। আমরাও ঢুকে নিরামিষ থালি অর্ডার করে দিয়েছি। দাম একটু বেশি মনে হলো, 180 টাকা থালি। তবু দুপুরে একটু ডাল ভাত তরকারি তো পাওয়া গেল। তবে হ্যাঁ, থালি আসার পরে দেখলাম অনেক কিছুই ছিল। এই যে দেখুন না, কত কিছু দিয়েছে ওরা। সব মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু খারাপ হয়নি আমাদের। মধ্যাহ্নভোজন সেরে এবার আমরা হাইওয়ে ধরে নিয়েছি। যাব সামান্য দূরেই ইঞ্চিডাঙ্গা। নবান্ন হোটেল থেকে মিনিট চারেক এগিয়েই হাইওয়ে ছেড়ে বাঁদিকে নেমে গেলাম। এখান থেকে সরু পথ, কিন্তু ইঞ্চিডাঙ্গা ঢোকার রাস্তাটি ভারী সুন্দর। টাটাদের সেই বিতর্কিত জমির মধ্যে দিয়ে পথ, এঁকে বেঁকে সবুজের মধ্যে দিয়ে চলেছে সেই রাস্তা। বেশি না, হাইওয়ে থেকে গাড়িতে মিনিট 2 গেলেই পড়ে এই ইঞ্চিডাঙ্গা। রাস্তা চলে গিয়েছে দূরে গ্রামের দিকে। ইঞ্চিডাঙ্গায় অবশ্য সেভাবে তেমন কিছু নেই। একটা বড় বটগাছ, তার তলায় 2-3টি মন্দির। সেই মন্দিরের একটি শুনলাম প্যাকাটি বাবার আশ্রম, অন্যটি শিবের মন্দির। তবে এই গরমে বটের ছায়ায় জায়গাটা খুব ভালো লাগছিল। বটগাছের ছায়ায় পথ চলতে অনেকে একটু দাঁড়িয়ে যাচ্ছেন দেখলাম। হালকা ফুরফুরে হাওয়া এবং ছায়া, এই জায়গাটা আমাদেরও ভালোই লাগছিল, তাই একটু সেখানে বসা হলো। তবে উপরে বটগাছের ডালে বড় বড় মৌচাক দেখে একটু ভয়ও পাচ্ছিলাম আমরা। এখন প্রায় 3:30 বাজে, তবু রোদের তেজ সাংঘাতিক। এখানে একটা টিউবওয়েল দেখে এগিয়ে গেলাম দুজনেই। এই গরমে ঠান্ডা জল গায়ে মুখে দিতেই সব ক্লান্তি যেন এক লহমায় উধাও। আমি তো এত ঠান্ডা জল দেখে বেশ কয়েক আজলা খেয়েও নিলাম। কি যে শান্তি! ইঞ্চিডাঙ্গার এই মন্দির ছেলে এগোলেই বিস্তীর্ণ ক্ষেত। একসময় এগুলি ছিল টাটাদের অধিকৃত জমি।
সিঙ্গুরে এসে একটু এই জমি না দেখে গেলে হয় বলুন তো? তার উপরে আমি আবার জাতে সাংবাদিক। এবার তাই এগোলাম সেই বিতর্কিত জমির দিকেই। এপাশে ঢেঁড়স ক্ষেত, এপাশে লাউয়ের সমাহার। কি কোনো কৃষি কথার আসর বসেছি? ঠিক তা নয়। আসলে যে জমিতে বা যে এলাকায় রয়েছি, রাজ্য রাজনীতির ইতিহাসে তার একটা বিরাট গুরুত্ব রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই জমিতে, যে জমির আন্দোলনে, যে জমিতে টাটাদের কারখানা গড়া নিয়ে সেই আন্দোলনে আমাদের বাংলা তো বটেই, সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল। সেই সিঙ্গুরের বিতর্কিত জমিতে আমি এখন রয়েছি। জমি দর্শনীয় স্থান বলবো না, কিন্তু একটা জিনিস বলার বিষয়, আমরা যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে কিন্তু এই সুন্দর খোলা প্রান্তর, এই সবুজ ক্ষেত, এগুলো ভালো লাগে। টাটার জমিতে আমরা এসছি, এখন অবশ্য টাটাদের নেই সেটা বলা যায় না। তো যাই হোক, এই জমিতে আমরা এসছি, ভালো লাগছে। আমি আর ইমামুল দুজনে একটু দেখছিলাম ইঞ্চিডাঙ্গার থেকে এই জমি সামান্য, ইঞ্চিডাঙ্গাটা জমির মধ্যেই একদম পড়ে। তো এখানে এসে এই জমিতে একটু পা রাখবো না, এই জমি একটু দেখবো না, তা তো হয় না। বেড়ানোটা একটু অসম্পূর্ণ হয়ে যেত, তো সেটা চাইনি আমরা। তো যাওয়ার আগে প্রায় আমাদের সিঙ্গুর ঘোরার প্রায় শেষ প্রান্তে এসে গিয়েছি আমরা, তাই আমরা একটু শেষবেলায় এই জমি দেখে গেলাম। এবার তাহলে আমরা ফিরবো, আর একটা জায়গায় যাব, সেখান থেকে আমাদের ফেরার পালা। তাহলে একটু আমরা এই জমির মাঝে সময় কাটাই, তারপরে আসছি আপনাদের সঙ্গে আবার একটু জায়গাতে, আর একটা জায়গায় নিয়ে যাবো আপনাদের। রোদ এখনো আছে বটে, তবে সত্যি ফুরফুরে হাওয়ায় ব্যাপারটা খারাপ লাগছিল না। ছায়া ছায়া বেশ খানিকটা এদিক ওদিক ঘোরাঘুরিও করলাম আমরা। তবে না, আর নয়, এবার এখান থেকে এগোতে হবে। বড় রাস্তায় উঠেই সামান্য গেলেই সিঙ্গুরের শহীদ স্মৃতিসৌধ। 2006 সালে সিঙ্গুরের জমি আন্দোলনে কৃষকদের অবদানের কথা স্মরণ করে গড়া হয়েছে এই স্মারক সৌধটি। নাম দেওয়া হয়েছে বিজয় স্তম্ভ। বেশ সুন্দর সাজানো পরিচ্ছন্ন চারপাশটা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে হুশ করে চলে যাই আমরা। রাস্তার পাশেই যে এমন একটা জায়গা রয়েছে সেভাবে খেয়াল করে দেখাই হয়নি কোনোদিন। এই স্মৃতিস্তম্ভ লাগোয়া অংশটিও বেশ ভারী সুন্দর। এর পেছনে আগে শ্মশান ছিল, এখনও তার বোর্ড রয়েছে, কিন্তু শুনলাম এখন এটিকে শ্মশান হিসেবে ব্যবহার করা হয় না, বরং সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা পার্ক বানিয়ে তোলা হয়েছে। একটু বিকেল বা সন্ধ্যের দিকে এলে এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে। চলুন না সামান্য একটু ঘুরে দেখি। রয়েছে শ্মশানকালী মায়ের মন্দিরও। সব মিলিয়ে জায়গাটি কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। এখান থেকে হাইওয়ে ধরে সামান্য এগোবো আমরা। সামান্যই, খুব বেশি না, গাড়িতে মাত্র মিনিট 2। তারপরেই চলে আসবে তালসারি। চলে এসেছি তালসারি। স্থানীয়রা অবশ্য একে তাল বাঁধো বলে থাকেন। যারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু এই জায়গাটিকে চিনতেও পারেন। একটি খাল বা ক্যানেলের ধার দিয়ে সরু পথ, সেই পথের দুধারে তাল গাছের সারি। এই তালের সারি জায়গাটিকে অনন্য এবং অনবদ্য করে তুলেছে। ফটোগ্রাফারদের যেন স্বর্গরাজ্য। তবে খুব বেশি মানুষ এখানে আসেন বলে মনে হলো না। তালের সারির মধ্যে দিয়েই পায়ে চলা পথটি কিন্তু বেশ কিছুটা গিয়েই জঙ্গলাকীর্ণ হয়ে গিয়েছে। তবে আমাদের কিন্তু জায়গাটা অসাধারণ লাগছিল। এই বিকেলের নরম আলোয় এমন নির্জন সুন্দর একটা পরিবেশে হাঁটার মজাই আলাদা। আমিও তাই আনমনে বেশ কিছুটা হাঁটাই শুরু করে দিলাম।
পাশে তালের শাড়ি, এই জায়গার নাম তালসারি হতেই পারত। স্থানীয় মানুষ একে তালবাদ বলেন। আমার তো জায়গাটা অসাধারণ লাগে, একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গায়ে, সিঙ্গুরের লাগোয়া। এই জায়গাটা না আসলে কিন্তু সিঙ্গুর ভ্রমণ খানিকটা অসম্পূর্ণ রয়েই যায়। আমি আর ইমামুল চলে এসেছি, দেরি করিনি আমরা। এই জায়গাটা এত সুন্দর, এত ভালো, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গেলে দেখাও যায় জায়গাটা। আমরা অনেক সময় চলে গিয়েছি, খেয়াল করিনি। একটু খেয়াল করলে জায়গাটা, আপনারা যদি কখনো এদিক দিয়ে আসেন তাহলে এই জায়গাটা কিন্তু নামতে পারেন, যদি সুযোগ থাকে তাহলে। আমি দেখলাম বা আমরা দেখলাম, দারুণ লাগলো, খুব ভালো লাগছে এখানে একটু সময় কাটাই। ইমামুলও দেখলাম বেশ খুশি এখানে এসে। ছায়ায় ছায়ায় একটু তালসারিতে পদচারণা সেরে নিল সেও। দুজনেই বেশ কিছু ছবি তোলা হলো এই আবহকে মাথায় রেখে। সব মিলিয়ে বেশ দারুণ একটা ব্যাপার। এই প্রসঙ্গে বলি, যারা আমাদের পুরনো দর্শক তারা আমাদের ঠাকুরনগর ভ্রমণ পর্বে এরকমই একটি তালসারি দেখেছিলেন, তবে সেটির থেকেও এটি আরও সুন্দর এবং লম্বা। শেষ করা হলো ফটো সেশন। বেশ কিছু সময় তালসারি বা তালবাঁধে কাটিয়ে এবার আমরা চলেছি সিঙ্গুরের ইতিহাসের খোঁজে। যাচ্ছি সিংহল পাটন গ্রামে, যে গ্রামের নামের সঙ্গে জড়িয়ে আছে সিঙ্গুরের নামের ইতিহাস, জড়িয়ে আছে শ্রীলঙ্কার নামের ইতিহাস। অবাক হচ্ছেন কোথায় সিঙ্গুর আর কোথায় শ্রীলঙ্কা? যেতে যেতেই একটু খুলে বলি তাহলে। প্রাচীনকালে সিঙ্গুর এবং পার্শ্ববর্তী এই অঞ্চল ছিল মহারাজা সিংহবাহুর রাজধানী বলে প্রসিদ্ধ। খ্রিস্টপূর্ব 700 অব্দে মহারাজা সিংহবাহু এই সিংহপুরে রাজত্ব করতেন। তার বড় ছেলে বিজয় সিংহ পিতার অবাধ্য হওয়ায় বিতাড়িত হয়ে 700 যুদ্ধকুশল অনুচর নিয়ে সমুদ্র যাত্রা করেন। তাম্রপর্ণী দ্বীপে অবতরণ করে সেখানকার অধিবাসীদের পরাজিত করে সেই দ্বীপ অধিকার করেন বিজয় সিংহ। এই তাম্রপর্ণী হচ্ছে লঙ্কা দ্বীপ। সেখানকার রাজার কন্যাকে বিবাহ করে তিনি সেই দ্বীপের রাজা হন। রাজা হওয়ার পর সেই দ্বীপের নাম রাখেন সিংহল, যা বর্তমানে শ্রীলঙ্কা নামেই পরিচিত। আবার সেই সিংহপুরী এখন লোকমুখে সিঙ্গুর বলে ধারণা করা হয়। কি বোঝা গেল তো সিঙ্গুর এবং শ্রীলঙ্কার বর্তমান নামের সম্পর্কটি? কথা বলতে বলতে এসে গিয়েছি সিংহল পাটন বা সিংহল পত্তন গ্রামে। এই নামটুকু ছাড়া এখন এই গ্রামে আর কিছুই সেভাবে দেখবার নেই। আর 5টা সাধারণ গ্রামের মতোই, তবে গ্রামের মাঝেই রয়েছে সিংহল বাহিনী মায়ের মন্দির। পুরনো মন্দিরটিকে বর্তমানে সংস্কার করা হয়েছে। স্থানীয়দের কাছেই শুনলাম যে বেশ কয়েক মাস আগে শ্রীলঙ্কা থেকে বেশ কিছু আধিকারিক এবং গবেষক এসেছিলেন এই গ্রামে। এই মন্দির দেখে তারা এর সংস্কার এবং গ্রামের উন্নতিতে কিছু করা যায় কিনা সেসব খতিয়ে দেখে গিয়েছেন। একটা বিষয় পরিষ্কার, সিঙ্গুর এবং শ্রীলঙ্কা এই একটি গ্রামের মাধ্যমে এখন পরস্পরের পরিচিত হয়েছে। সিঙ্গুর থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 5 কিলোমিটারের মতো। তবু শেষবেলায় এই ঐতিহাসিক গ্রামে পা রেখে ভালোই লাগছিল। গ্রামের মানুষজনও আমাদের সমাদরই করলেন। সিংহল পাটন গ্রাম দিয়ে আমাদের আজকের সিঙ্গুর ভ্রমণ শেষ। এই গ্রামটি হিমাদ্রি কেমিক্যাল কারখানার পিছন দিকে। আমরাও এবার তাই একটু এগিয়ে ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এবারে বলি সিঙ্গুরে আসা যাওয়ার ব্যাপারে। হাওড়া তারকেশ্বর লাইনে পড়ে সিঙ্গুর স্টেশন। ট্রেনে আসা যায় সহজেই। সিঙ্গুর লোকাল তো আছেই, এছাড়াও তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল বা আরামবাগ লোকালেও আসা যায় এখানে।
এছাড়া কলকাতা থেকে বর্ধমান বা দুর্গাপুরগামী প্রায় সব বাসই সিঙ্গুরের পাশ দিয়ে যায়। আছে চুচুড়া বা শাওড়াফুলি থেকেও বাস। সিঙ্গুরে থাকতে হয় না, দিনের দিনই সব দেখে ফিরে যাওয়া যায়। টোটো পাবেন ঘোরার জন্য। সিঙ্গুর শহরে কিন্তু দুপুরে ভাতের হোটেল তেমন ভালো নেই। রেস্টুরেন্ট অবশ্য আছে বেশ কয়েকটা। খাওয়া দাওয়ার খুব সমস্যা হবে না এখানে এলে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।